সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর অণু, পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে আমরা এর আগে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে এবং অণু, পরমাণুর গঠন সমস্ত জিনিসটা পড়েছি। আয়ন পড়েছি, আয়নের ভাগ, ক্যাটায়ন, অ্যানায়ন সমস্তটা পড়েছি। এরপরে আমরা পড়ে নিয়েছি চিহ্নগুলো কিভাবে তৈরি করা হয়েছে, চিহ্ন সম্পর্কে সমস্ত কিছু জিনিস জেনেছি, যোজ্যতা জেনেছি, আর জেনে গিয়েছি আইসোটোপ, আইসোবার সম্পর্কে। এরপরে এই চ্যাপ্টার থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে মূলক, সংকেত, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। শুরু করছি প্রথমে মূলক থেকে। মূলক কি? যখন একটি মৌলের একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে জোটবদ্ধ অবস্থায় আয়নের মতো আচরণ করে, অর্থাৎ আয়নের মতো থাকে, হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় অথবা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, কিছু ক্ষেত্রে প্রসম হয়, সেটা পড়বো, আমরা জানবো। এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তাকে আমরা বলি মূলক। তাহলে আমরা কি বললাম যে একটি মৌলের একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে আয়নের মতো আচরণ করবে, তাকে আমরা মূলক বলবো। যেমন আমরা বলতে পারি সালফেট মূলক, SO4 2-। তাহলে এখানে সালফারের পরমাণু এবং অক্সিজেনের পরমাণু পরস্পর যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে এরা কিন্তু সালফার বা অক্সিজেন রূপে তখন আর আলাদাভাবে নেই, এই দুটো যুক্ত হয়ে গিয়েই সালফেট মূলক একটা ভিন্ন মৌলের মতো আচরণ করছে, ভিন্ন মৌলের পরমাণুর মতো আচরণ করছে, তখন তাকে আমরা মূলক বলছি। এই মূলক 3 প্রকার। মূলক প্রধানত 3 প্রকার: প্রসম মূলক, ধনাত্মক তড়িৎগ্রস্ত মূলক, ঋণাত্মক তড়িৎগ্রস্ত মূলক। ধনাত্মক ও ঋণাত্মক বিষয়ে আমি আগেই তোমাদেরকে বলেছি। ধনাত্মক মানে পজিটিভ চার্জ থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক মানে নেগেটিভ চার্জ থাকবে, সেগুলো হচ্ছে অ্যানায়ন। আর মূলকের ক্ষেত্রে প্রসম মূলক হচ্ছে ইথাইল, যেটা সংকেত হচ্ছে CH3। সংকেতটা আমরা এখনো শিখিনি, আমি এখন তোমাদের বলছি, সংকেতটা আমরা নেক্সট স্টেপেই আসছি। এরপরে হচ্ছে মিথাইল, C2H5। ধনাত্মক মানে পজিটিভ তড়িৎগ্রস্ত মূলক হচ্ছে অ্যামোনিয়াম, NH4+। আধান আমরা সবসময় আয়নের আধানগুলো উপরে লিখি, যা লিখে, তাই তো। তারপরে হচ্ছে ফসফোনিয়াম, PH4+। নেগেটিভ একটা আমি দেখো ঋণাত্মক তড়িৎগ্রস্ত অলরেডি লিখে রেখেছি বোর্ডে, SO4 2-, সালফেট, SO4 2-, নাইট্রেট, NO3-। অনেক রয়েছে, ক্লোরাইড মূলক, সেগুলো সম্পর্কে জানবো। এখন অবধি আমরা তাহলে কি কি বুঝলাম, যে মূলক 3 প্রকার হয়: ধনাত্মক পজিটিভ চার্জযুক্ত, ঋণাত্মক নেগেটিভ চার্জযুক্ত, আর একটা প্রসম, না পজিটিভ না নেগেটিভ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংকেত। সংকেত আর কিছুই না, সংকেত হচ্ছে যে কোনো মৌলিক বা যৌগিক অণুকে তার চিহ্নের সাহায্যে
সংক্ষেপে প্রকাশ করার একটা পদ্ধতি। আমরা সবসময় যখন লিখি কোনো কিছু, আমরা যেমন চিহ্নের সময় কি শিখেছিলাম, যে আমি বারবার বোর্ডে হাইড্রোজেন লিখে যখন আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাবো তখন আমি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত করছি এভাবে বলি না, তাই তো? আমরা কি করেছিলাম, এই মৌলগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করেছিলাম। এবার চিহ্নিত করলাম, এর নাম জানলাম, কিন্তু এর নামের সঙ্গে কতগুলো পরমাণু নিয়ে গঠিত হয়েছে আর এইগুলো যুক্ত হওয়ার ফলে নতুন যে আমাদের যৌগ গঠিত হচ্ছে সেগুলো কতগুলো পরমাণু নিয়ে গঠিত হয়েছে সেগুলো তো আমরা জানতে পারি না। তাহলে একটা মৌল কতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই জিনিসটা জানার জন্যই আমরা সংকেতের সাহায্য নিই। এবার মৌলিক অণুর ক্ষেত্রে আমরা মৌলিক অণু কাকে বলি, অণু আমরা শিখেছি, জেনেছি যে অণু দুই প্রকারের হয়, মৌলিক অণু আর যৌগিক অণু। মৌলিক অণু কি, যখন একই মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করবে তখন সেটাকে আমরা বলবো মৌলিক অণু। আর যখন বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করবে সেটাকে আমরা বলবো যৌগিক অণু। এবার মৌলিক অণুর সময় সংকেত লেখার সময় আমরা করব যে চিহ্নটা নিয়েছিলাম, এই যে হাইড্রোজেন বারবার বললাম অত বড় করে তো লেখা সম্ভব না, লিখতে থাকতে পারি না হাইড্রোজেন করে, তাহলে আমরা চিহ্নের সাহায্য নিয়েছিলাম। এবার হাইড্রোজেনটা কতগুলো পরমাণু নিয়ে গঠিত হচ্ছে, হাইড্রোজেনের একটি অণু, হাইড্রোজেন একটা মৌলিক অণু। মৌলিক অণু কি, একই মৌলের পরমাণু নিয়ে গঠিত, তাহলে হাইড্রোজেন H লিখলাম। এবার হাইড্রোজেনের একটা অণু কটা পরমাণু নিয়ে গঠিত, দুটো। আমরা করব কি, দুই সংখ্যাটা ওর ডান দিকে নিচে লিখে দিলাম, চিহ্নটা দিলাম হাইড্রোজেনের H চিহ্ন এবং তার ডান দিকে 2 লিখলাম, কারণ হাইড্রোজেন দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে H2 এটা হাইড্রোজেনের একটি অণু আর এটি মৌলিক অণু। তাহলে আমরা মৌলিক অণুর নিয়মটা কি বুঝে নিলাম, যে আমরা মৌলিক অণুর ক্ষেত্রে অণুর মৌলটার চিহ্নের নাম লিখবো এবং তার ডান দিকে যতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই সংখ্যাটা লিখে দেবো। যেমন আরও রয়েছে নাইট্রোজেনের মৌলিক অণু, অক্সিজেন মৌলিক অণু, তাহলে নাইট্রোজেনের চিহ্ন N এবং নাইট্রোজেনের দুটো অণু নিয়ে গঠিত, ওই জন্য আমরা ওর ডান দিকে 2 লিখলাম। অক্সিজেন দুটি অণু নিয়ে গঠিত, অক্সিজেনের চিহ্ন O এবং তার ডান দিকে 2 সংখ্যাটা লিখলাম। আচ্ছা, এটা আমরা পেলাম মৌলিক অণুর জন্য নিয়ম। এরপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যেমন হিলিয়াম, তাহলে এটা হলো মৌলিক অণুর জন্য নিয়ম। এরপরে নিষ্ক্রিয় গ্যাস, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সেটা তোমরা পড়েছো নিশ্চয়ই, তোমাদের বইয়ে আছে। যেমন হচ্ছে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওর চিহ্ন দিয়েই ওর সংকেত প্রকাশ করব। তাহলে আমরা মৌলিক অণুর ক্ষেত্রে যে নিয়মটা করছিলাম এই ক্ষেত্রে আলাদা নিয়ম হয়ে গেল। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওদের চিহ্নগুলো দিয়েই ওদের সংকেত প্রকাশ করে দেবো। হিলিয়াম, নিয়ন, আর্গন, Ar, এই চিহ্নগুলোই হচ্ছে এদের সংকেত। এরপরে আছে বিভিন্ন রকম ধাতু। তাহলে ধাতুগুলোর ক্ষেত্রেও আমরা এই যে নিষ্ক্রিয় গ্যাসের নিয়ম ছিল ওই একই নিয়ম মানব। যেমন হচ্ছে বিভিন্ন রকম ধাতু, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ধাতুর ক্ষেত্রেও আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যে নিয়মগুলো মানলাম সেই একই নিয়ম করব। এক্ষেত্রেও আমরা শুধুমাত্র ওর চিহ্নগুলোর সাহায্যেই ওর সংকেত প্রকাশ করব। পটাশিয়াম কে, তাহলে পটাশিয়ামের চিহ্ন কি আমরা আগে জানি, আর ওটাই হচ্ছে ওর সংকেত। তাহলে এইগুলো জিনিসগুলো আমাদের মনে রাখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যৌগিক অণুর সংকেত। মৌলিক অণুর সংকেত খুবই সহজ, যৌগিক অণুর সংকেতও সহজ, কিন্তু একটু কিছু আলাদা নিয়ম আছে, আমরা দেখি। তাহলে এবার আমরা দেখব যৌগিক অণুর জন্য সংকেত।
আমরা আগের জিনিসটাই রাখবো, মৌলিক অণুর মতো। মৌলিক অণুর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, চিহ্ন লিখছিলাম এবং যতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই সংখ্যাগুলো ডান দিকে লিখছিলাম। এক্ষেত্রেও আমরা যে যে মৌল নিয়ে গঠিত কোনো যৌগিক অণু সেই মৌলগুলো নাম লিখব এবং যতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই সংখ্যাগুলো ডান দিকে লিখব। তাহলে কার্বন ডাই অক্সাইড একটি কার্বন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমরা ওর সংকেতটা কিভাবে লিখলাম, কার্বনের চিহ্ন সি নিলাম এবং অক্সিজেনের চিহ্ন ও নিলাম এবং তার অক্সিজেনের দুটো পরমাণু বলে ওখানে আমরা 2 লিখে দিলাম। কার্বনের একটি পরমাণু 1 হলে আমরা লিখি না। জলের অণু H হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত। এবার জলের অণু 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন নিয়ে গঠিত। তাহলে আমরা হাইড্রোজেনের নিচে ডান দিকে লিখে দিলাম 2, কারণ দুটো নিয়ে, আর একটা হলে আমরা লিখি না, এক্ষুনি বললাম। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে যৌগিক অণু গঠনের সময় তারা যে যে মৌল নিয়ে গঠিত সেই মৌলগুলোর চিহ্ন লিখব এবং তারা যতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই পরমাণুর সংখ্যাটা তাদের ডান দিকে লিখে দেব। যেমন NH3 অ্যামোনিয়া, একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা হচ্ছে পরমাণু সংখ্যা কি আমরা সবসময় সব যৌগিক অণু গঠন করার সময় জানবো তা তো হতে পারে না। তাহলে যে ক্ষেত্রে আমরা সব যৌগিক অণুর পরমাণু সংখ্যা জানবো না সেক্ষেত্রে আমরা মূলকের সংখ্যা দিয়ে করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। যেমন ধরো A একটা মৌল আর B একটা মৌল, A এর যোজ্যতা হচ্ছে X আর B এর যোজ্যতা হচ্ছে Y। এবার এই A মৌল আর B মৌল যুক্ত হয়ে AB একটি যৌগ গঠন করেছে। আমরা যেহেতু A এর যোজ্যতা এবং B এর যোজ্যতা জানি, আমরা A এর নিচে B এর যোজ্যতা আর B এর নিচে A এর যোজ্যতাকে সংখ্যাটাকে লিখব। তাহলে A এর নিচে হবে X আর B এর নিচে হবে Y। একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি বোঝাচ্ছি। যেমন এই যে আমি কার্বন ডাই অক্সাইড গঠন করেছি। আচ্ছা, প্রথমে জলটা দিই, জল। তাহলে জলে হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে দেখো আমি লেখার সময় এই যে অক্সিজেনের যোজ্যতাটা হাইড্রোজেনের পাশে লিখেছি আর হাইড্রোজেনের যোজ্যতা যেহেতু 1 লেখা হয় না, লিখে নিই। আবার দেখো এই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে বোঝাচ্ছি, কার্বনের যোজ্যতা হচ্ছে 4+ আর অক্সিজেন হচ্ছে 2-। তাহলে এটা আমাদের এই যে নিয়ম, মূলকের যোজ্যতা সংখ্যার যে নিয়মটা আমরা বুঝলাম সেই অনুযায়ী এর সংকেতটা এসে দাঁড়াবে C2O4। অক্সিজেনের যোজ্যতা কার্বনের নিচে আর কার্বনের যোজ্যতা অক্সিজেনের নিচে ডান দিকে। কিন্তু আমরা তো কার্বন ডাই অক্সাইডের সংকেত C2O4 লিখি না। তাহলে যে ক্ষেত্রে আমরা যোজ্যতাগুলোকে ভাগ করতে পারবো, দেখো এখানে 2 আর 4 আছে, দুটোই কি 2 দিয়ে বিভাজ্য। তাহলে যখনই আমরা যোজ্যতাগুলোকে ভাগ করতে পারবো, আমরা ভাগ করে নিয়ে সবসময় সরলতম রূপে নিয়ে আসবো এবং সেটাই হবে আমাদের যৌগিক অণুর সংকেত। তাহলে এক্ষেত্রে আমার দুটোই 2 দিয়ে ভাগ গিয়ে দাঁড়াচ্ছে CO2। এটা 2 দিয়ে ভাগ করলে 1 আর এটা 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখো আমরা যেটা কার্বন ডাই অক্সাইডের সংকেত লিখি সেটাই আসছে। তাহলে আমাদের নিয়মটা মাথায় ঢুকলো। আচ্ছা, এরপরে হচ্ছে যদি যোজ্যতা এটা হলো, হ্যাঁ, এরপর যদি আমরা দুটি একটি ধাতু এবং একটি অধাতু নিয়ে যৌগিক অণু গঠিত হয়, একটি ধাতু এবং একটি অধাতু নিয়ে যৌগিক অণু গঠিত হয়, তাহলে আমরা করব কি, ধাতুর চিহ্নটা আগে নিই। একটি ধাতু এবং একটি অধাতু নিয়ে যখন যৌগ গঠিত হবে আমরা কি বললাম, ধাতুর চিহ্নটা আগে লিখব। যেমন Na+ আর অধাতু Cl- ক্লোরিন। তাহলে এই দুটো যুক্ত হয়ে আমরা যখন তৈরি করছি সোডিয়াম ক্লোরাইড, আমরা ধাতুর চিহ্নটা আগে লিখছি। তাহলে এখানে আমরা নিয়মটাকে মাথায় রাখবো, ধাতু আর অধাতু নিয়ে যখন যৌগিক অণু গঠিত হবে আমরা ধাতুর চিহ্নটা সবসময় আগে লিখব। আবার যদি দুটি অধাতু হয় তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করব, যদি দুটি অধাতু হয় তাহলে সেক্ষেত্রে যেটা ধাতুর মতো
আচরণ করবে। আমরা যখনই দুটি অধাতু নেব কি বলছি, অধাতু, আবার তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে মৌলিক অণু হিসেবে সেটাও অধাতু, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ধাতুর মতো আচরণ করে, যেমন হচ্ছে হাইড্রোজেন, সেটাকে আগে লিখব, সেটাকে আগে লিখব। আচ্ছা, যদি দুটি অধাতু আবার এক্ষেত্রে আবার ধরো, এক্ষেত্রে আমরা হাইড্রোজেন ছিল বলে বললাম, যদি দুটি অধাতু আবার ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা কঠিন অধাতু, ঠিক আছে, যেমন হচ্ছে CH4 মিথেন, তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন আগে লিখলাম না, তাই তো, এক্ষেত্রে আমরা কার্বনটা আগে লিখলাম, কারণ কার্বন হচ্ছে কঠিন অধাতু। তাহলে দুটি অধাতুর মধ্যে আমাদের হাইড্রোজেন যেহেতু দুটি অধাতুর মধ্যে হাইড্রোজেন যেহেতু ধাতুর মতো আচরণ করে, তখন হাইড্রোজেন আগে করছি। কিন্তু আবার হাইড্রোজেন থাকলেও দুটো অধাতু থাকলে যেটা কঠিন অধাতু, কি বললাম, কঠিন অধাতু, তাহলে সেটার চিহ্নটা আমরা আগে বসাবো। আবার দুটি গ্যাসীয় মৌলের ক্ষেত্রে যেটার সংখ্যা বেশি, তাহলে এবার কি করছি, দুটি গ্যাসীয় মৌল নিয়ে একটি যৌগিক অণু গঠিত করছি, দুটোই গ্যাসীয়, গ্যাসীয় যুক্ত গ্যাসীয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা সংখ্যা বেশি সেটা পরে লিখব, যেমন NH3, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন, ঠিক আছে, দুটোই কি হচ্ছে আমার নাইট্রোজেন আর দুটোই হাইড্রোজেন, দুটোই কি হচ্ছে গ্যাসীয় মৌল, কিন্তু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বেশি আছে, সেই জন্য আমরা হাইড্রোজেনটাকে পরে লিখছি। তাহলে দুটো গ্যাসীয় মৌলের ক্ষেত্রে গ্যাসীয় মৌল যুক্ত হয়ে যখন একটা যৌগিক অণু গঠন করবে, যেটার পরমাণু সংখ্যা বেশি সেটার চিহ্ন আমরা পরে লিখব। তাহলে আমাদের সংকেত নিয়ে যতগুলো পয়েন্ট ছিল পুরোটা ভালো করে বললাম, এই ভিডিওটা তোমরা আরো একবার ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের যেখানে যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেটা ইংরেজি টার্ম হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। রাসায়নিক বিক্রিয়া, ইংরেজি কেমিক্যাল রিঅ্যাকশন। যখন একটি মৌলিক বা যৌগিক পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন করছে বা একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে, যে প্রক্রিয়াটার মধ্যে বা যে বিক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। তাহলে আরো একবার বলে দিচ্ছি, যে প্রক্রিয়া বা বিক্রিয়ার মাধ্যমে একটি পদার্থ ভেঙে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে বা একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট একটি পদার্থ উৎপন্ন করছে, তাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যে নতুন ধর্ম, এই ব্যাপারটা কি বোঝাচ্ছি। যেমন হাইড্রোজেন একটি গ্যাস আর অক্সিজেন একটি গ্যাস, এই দুটো যুক্ত হয়ে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে যুক্ত হয়ে গিয়ে জল তৈরি করছে। কার্বন কঠিন, অক্সিজেন গ্যাস, এই দুটো পরস্পর যুক্ত হয়ে গিয়ে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড একটি গ্যাস। কার্বন জলে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কিন্তু হাইড্রোজেন H2O জল, সেটা কি আগুন নেভানোর কাজে আমরা ব্যবহার করি। আবার কি হাইড্রোজেন গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয় পদার্থ, কিন্তু জল যে তৈরি হচ্ছে সেটা কি তরল পদার্থ। তাহলে এখানে আমরা দেখছি যে দুটি পদার্থ যুক্ত হয়েছে, তাদের যা বৈশিষ্ট্য, তাদের যে ধর্ম, সেটা থেকে যে পদার্থটা উৎপন্ন হয়েছে সেটার ধর্ম আলাদা। আবার আমরা দেখো, যদি চুনা পাথর উৎপন্ন হচ্ছে, তাহলে যখন কি বলেছিলাম আমরা রাসায়নিক বিক্রিয়া,
যে একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ অথবা একটি পদার্থ ভেঙে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করছে যে বিক্রিয়ার মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা এতটা জানলাম। এরপরে রাসায়নিক বিক্রিয়ার যেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ। তাহলে যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলি, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলি। যেমন আমরা এই যে করেছিলাম, চুনাপাথরকে উত্তপ্ত করেছিলাম, আবার তৈরি হয়েছিল পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন, বা আমরা কার্বন ও অক্সিজেন যুক্ত করে তৈরি করেছিলাম কার্বন ডাই অক্সাইড। তো যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এক্ষেত্রে তোমরা এইটাকে বলা হয় থাকে সমীকরণ, রাসায়নিক সমীকরণ। এখানে সমতা বিধান হয়নি, রাসায়নিক সমীকরণের সমতা বিধান নিয়ে আমি তোমাদের পুরো একটা আলাদা ক্লাস করে দেবো তোমাদের, তাহলে সমতা বিধান নিয়ে কোনো সমস্যা থাকবে না, সেটা পরে। এখন হচ্ছে তাহলে কি, যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, অর্থাৎ এই রাসায়নিক সমীকরণের বাম দিকের পদার্থগুলো সবসময় হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এরা অংশগ্রহণ করছে, এরা আসছে, এবার কাজ করার ফলে, রাসায়নিক বিক্রিয়া করার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, নতুনভাবে আসছে বা সমীকরণের ডান দিকের পদার্থ, সেগুলোকে আমরা বলছি বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 5 প্রকার, প্রধানত 5 প্রকার। কি কি? এক হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া যেন ঠোঁটস্থ থাকে। প্রত্যক্ষ সংযোগ এবং বিয়োজন বিক্রিয়া সম্পর্কে আগে আমি তোমাদের বলেছি। প্রত্যক্ষ সংযোগ, সংযোগ মানে বুঝতেই পারছি যুক্ত করা। তাহলে কোনো পদার্থ যুক্ত হয়ে নতুন যে পদার্থ উৎপন্ন করবে সেটাকে আমরা প্রত্যক্ষ সংযোগ বলবো। যেমন আমরা করেছিলাম কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল H2O, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি প্রত্যক্ষ সংযোগ। আমি আরো একবার বলে দিচ্ছি। তাহলে প্রত্যক্ষ সংযোগ মানে যুক্ত হওয়া, সংযোগ মানে যোগ করা। এখান থেকে বুঝতে পারছি সরাসরি সামনাসামনিভাবে যুক্ত হচ্ছে। তাহলে যখনই আমরা দেখব যে দুটি বা ততোধিক মৌলিক পদার্থ একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যুক্ত হচ্ছে, সেগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেমন আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ আর অক্সিজেন যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করছে, ম্যাঙ্গানিজ আর অক্সিজেন, ম্যাঙ্গানিজ অক্সাইড MgO তৈরি করছে, কার্বন যুক্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে এগুলো কি হচ্ছে? যুক্ত হচ্ছে। একাধিক, দুটি থাকতে পারে, দুটির অধিক থাকতে পারে, তিনটি থাকতে পারে, চারটে থাকতে পারে। যখনই মৌলগুলো যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করবে সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যুক্ত হচ্ছে। আর আরো একটা জিনিস তোমাদের বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন যে পদার্থ, এই যে পরিবর্তন হয়, নতুন ধর্ম বিশিষ্ট তৈরি হয়, এটা কিন্তু স্থায়ী পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন সবসময় স্থায়ী পরিবর্তন। সেখান থেকে আমরা যদি আবার আগের মৌলে যেতে চাই, তাহলে আমাদেরকে আবার নতুন করে রাসায়নিক বিক্রিয়া আবার একটা পদ্ধতিতে করতে হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো, আমি বলেছিলাম না, চুনা পাথরকে উত্তপ্ত করলে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। তোমাদের একটু আগে দেখালাম। আমি এটা নিজেটা একটু মুছছি। পোড়া চুন CO3 এটাকে উত্তপ্ত করলে, এই পোড়া চুন চুনা পাথরকে উত্তপ্ত করলে এখান থেকে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। এটা আমি বলেছিলাম। তাহলে কি হচ্ছে, একটা জিনিস ভেঙে যাচ্ছে, বিয়োগ হচ্ছে, ভাঙছে। তাহলে একটা পদার্থ ছিল আর সেখান থেকে ভেঙে গিয়ে একাধিক পদার্থ অনেকগুলো উৎপন্ন হচ্ছে, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, ভেঙে যাচ্ছে, কোনো কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে না, এটা ভেঙে গিয়ে তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। তখন যখনই দেখবে যে কোনো কিছু ভেঙে গিয়ে একাধিক নতুন জিনিস তৈরি হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বিক্রিয়ার মধ্যে ফেলবো? বিয়োজন বিক্রিয়া। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়াটা অনেকটা, ধরো তুমি ক্লাসরুমে গিয়েছো এবং গিয়ে দেখছো যে তোমার বেস্ট ফ্রেন্ডের পাশে কেউ একজন বসে গিয়েছে, মানে একটু রাগ হয়ে গিয়েছে। তুমি তখন কি করলে? তাকে, তুমি গিয়ে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ, তোমার বসার জায়গা হচ্ছে না, তারপরে তুমি তোমার বন্ধুর পাশে যে বসে আছে তাকে সরিয়ে দিলে, দিয়ে তুমি বসে গেলে। এবার সে কোথায় বসবে? সে দাঁড়িয়ে আছে, তাহলে সে কোথায় বসবে তুমি ঠিক করলে না, কিন্তু তুমি তাকে সরিয়ে দিয়ে তার জায়গাটায় বসে দিলে। এটা কিন্তু ঠিক না, করবে না। কিন্তু এখানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়া বলতে আমরা বুঝি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ পরমাণু বা মূলককে অন্য কোনো মৌলের পরমাণু বা মূলক অপসারিত করে, সরিয়ে দেয় এবং তার স্থান দখল করে। সেই জায়গাটাকে বলা হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে। কপার সালফেটের একটি দ্রবণ নিয়ে নিলাম, আমি একটা পাত্রে কপার সালফেটের একটা দ্রবণ নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি একটা আয়রন বা লোহার যে দণ্ড বা পেরেক কিছু একটা রেখে দিলাম। দেখা যাবে কিছু পরে ওই লোহার দণ্ডের উপরে বা পেরেকের উপরে কপারের আস্তরণ পড়েছে। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে? তাহলে কপার সালফেট CuSO4 এই দ্রবণে আমি যোগ করেছিলাম কি? আয়রন দণ্ড Fe, তাই তো? আয়রনের চিহ্ন আমরা জানি, আর চিহ্ন আয়রন ধাতু। এক্ষেত্রে আমরা কি শিখলাম এখনই? সংকেত লেখার সময় ওর চিহ্নটাই হচ্ছে ওর সংকেত। তাহলে এক্ষেত্রে দেখা যাবে এই যে আয়রন ও কপার সালফেট থেকে কপার মৌলটাকে সরিয়ে দেবে এবং তার জায়গা দখল করবে। ফলে কি হবে? কপারটা অধক্ষিপ্ত হবে। কপারটা অধক্ষিপ্ত হয়ে ওই আয়রন দণ্ডের উপরে একটা আস্তরণ তৈরি করবে। তাহলে আমার তৈরি হলো কি? ফেরাস সালফেট দ্রবণ, আর কপার কি হয়ে গেল? অধক্ষিপ্ত। তার মানে কপারের জায়গা সরিয়ে কে চলে আসলো? আয়রন। ওই যে বললাম, ওর জায়গা ওকে সরিয়ে দিয়ে ওর জায়গা দখল করে নিল, আর ও তখন বসার জায়গা পাচ্ছে না, ও পড়ে আছে, তাই তো? সেই ঘটনাটা। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা বুঝলাম। এরপরে বিনিময়। এরপরে যেটা বুঝবো সেটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া অনেকটা সেই বিনিময় কথা আমরা ইতিহাসে পড়েছিলাম না, যে মানুষ আগেকার দিনে মানুষ কিভাবে কি করতো, যে তারা হয়তো কোথাও বাজারে গিয়ে কেউ চাল নেবে, সে চাল নেওয়ার সময় তার কাছে থাকা জিনিস, ডাল দিয়ে দিচ্ছে বা কোনো সবজি দিয়ে দিচ্ছে, তাহলে কি করছে? একটার বদলে অন্য জিনিসটা নিচ্ছে। এখনো আমরা বিনিময় প্রথাতেই কাজ করি। এখন আমাদের বিনিময়ের মাধ্যম হচ্ছে টাকা। আমরা টাকা দিয়ে বাজারে গিয়ে জিনিস কিনি, জিনিসের বদলে আমরা টাকা দিই, তাই তো? বিনিময় করছি আমরা এখন। আর এক্ষেত্রে বিনিময় হচ্ছে, স্কুলে তোমার যে বন্ধুর উদাহরণটা দিয়ে বোঝালাম ওটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে তুমি করলে কি? তোমার বেস্ট ফ্রেন্ডের পাশে বসলে আর তাকে তার বেস্ট ফ্রেন্ডের পাশে বসিয়ে দিলে। মানে কি? দুজনের জায়গা বদল করলে। তুমি তার বন্ধুর কাছে বসেছিলে আর ও তোমার বন্ধুর কাছে বসেছিল, তোমরা দুজনের জায়গা অদল বদল করে নিলে। এটাকে বলা হচ্ছে বিনিময় বিক্রিয়া। মানে কেউ আর দাঁড়িয়ে থাকবে না, সবাই যে যার একটা জায়গায় বসে যাবে। যেমন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড NaCl, আর তাতে নিয়ে নিচ্ছি সিলভার নাইট্রেট। কি দিয়ে দিচ্ছি?
NO3। যখনই সোডিয়াম আর সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটের দ্রবণটা নিচ্ছি, সিলভার করবে কি, সোডিয়ামকে সরিয়ে দিয়ে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সিলভার ক্লোরাইড গঠন করবে LgCl, আর তখন সোডিয়াম নাইট্রেট মূলকের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তৈরি করবে সোডিয়াম নাইট্রেট NaNO3। বোঝা যাচ্ছে? সহজ। আচ্ছা, এই যে সংকেতগুলো তৈরি করা, এগুলো নিয়েও একটা তোমাদের আমি ভিডিও করে দেব, পুরো একদম সব কিছু সাজানো থাকবে, কিভাবে তৈরি হয়েছে পরপর প্রত্যেকের আলাদা নাম, তাহলে তোমাদের সহজ লাগবে। আর রাসায়নিক সমীকরণের সমতা বিধান একটা বিষয় রয়েছে, শুধু সেইটার উপরে একটা আলাদা ভিডিও করে দেব। আচ্ছা, তাহলে আমরা বিনিময় বিক্রিয়াটা বুঝে গেলাম। কি হলো? এরা দুজন জায়গা বদল করে নিল, এরা দুজন জায়গা অদল বদল করে নিল, সেটাকে আমরা বিনিময় বিক্রিয়া বলছি। তাহলে বিনিময় বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগের উপাদান বা মূলকগুলো পরস্পর স্থান বিনিময় করে বা স্থান বদল করে, সেটাকে আমরা বলছি বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়ার উদাহরণটা আমরা দেখে নিলাম। আচ্ছা, আমরা এখন অবধি 4 প্রকার রাসায়নিক বিক্রিয়া আলোচনা করেছি। শেষ যেটা হচ্ছে সেটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পর যুক্ত হয় বা পরস্পরকে প্রশমিত করে লবণ জল উৎপন্ন করবে, অর্থাৎ একটি অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পর রাসায়নিক বিক্রিয়া করবে, করে পরস্পরকে প্রশমিত করে দেবে এবং তাদের যে পদার্থটা উৎপন্ন হবে সেটা হচ্ছে লবণ ও জল। অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় সবসময় তা উৎপন্ন হবেই হবে। যেমন HCl, এটা হচ্ছে একটি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর NaOH, এটি হচ্ছে একটি ক্ষার। এই দুটো বিক্রিয়া করে গঠন করছে NaCl। সোডিয়াম ক্লোরাইড লবণের সংকেত আমরা জানি, এখানে বললাম অ্যাসিড, একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে H2O। তাহলে আর এই অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় সবসময় তা উৎপন্ন হবেই হবে। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার 5 প্রকার সম্পর্কে পুরোটা জেনে গেলাম। এই জিনিসগুলো আরও একবার তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, বাড়িতে প্রত্যেকের নিশ্চয়ই বই রয়েছে, সেই বইটা আরও দেখবে। তোমাদের যদি এর পরেও এখান থেকে কিছু প্রশ্ন থাকে বা কিছু কনফিউশন থাকে, সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আমি তোমাদের বললাম যে সংকেতগুলো আলাদা আলাদা করে অনেক মৌলের বা যৌগের যেভাবে গঠন হচ্ছে সেটা আমি তোমাদের ভিডিও করে দেব। আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান থাকে, সেই সমতা বিধানগুলো আমি তোমাদের পুরো একটা আলাদা ভিডিওই করিয়ে দেব। আজকে এতটুকু।